দর্শক, আজকের সময় সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলি। বিশেষ করে শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার সাথে জড়িত বিষয়গুলো নিয়ে আমরা বেশি কথা বলেছি। আজকেও সঙ্গত কারণে বাংলাদেশের দুটো বিশ্ববিদ্যালয়ের দুজন সিনিয়র অধ্যাপক, শিক্ষাবিদ আমাদের সাথে জয়েন করেছেন। প্রথমে তাদেরকে আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই। প্রথমে আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছেন প্রফেসর ডক্টর আবু দায়েন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একই সাথে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতা আছে। ডক্টর দায়েন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ জনাব জামিল আহমেদ। এবং আজকে এই অনুষ্ঠান যারা দেখবেন এবং আমার সঙ্গে আরো যুক্ত আছেন, যিনি আপনি তার পরিচয় দেবেন, তার নাম আমি আগে বলতে চাই না। আমি সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। এবং আপনি যেটা বললেন, একই সাথে আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB-র অধ্যাপক এবং একই সাথে আরো অন্যান্য কর্মকাণ্ডের সাথে জড়িত, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের সাথে জড়িত। এবং মাত্রই আপনি যেটা বলছিলেন যে জাপান অ্যালামনাইদের একটা প্রোগ্রাম থেকে ফিরেছেন, সে সম্পর্কে বলবেন। তো আমি একটু অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড একটু ছোট করে, বিশেষ করে আমরা এই বর্তমান সময়কালে, করোনা কালে প্রযুক্তির সুবিধা নিয়ে এই স্ট্রিমইয়ার্ডে বিভিন্ন ধরনের আলোচনায় সংযুক্ত হয়েছি। আমাদের এই অনুষ্ঠানে এর আগে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের প্রতিনিধি, শিক্ষা বিষয়ে কাজ করেন এমন সাংবাদিক যারা আছেন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আপনাদের মতো অধ্যাপক অনেকেই কথা বলেছেন বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে, বা এই ক্ষেত্রে বাস্তবতাগুলো নিয়ে, আপনাদের অভিজ্ঞতাগুলো নিয়ে, যেগুলো নিয়ে আমরা কথা বলছি। আজকে যখন আমরা অনুষ্ঠানের আগে আলাপ করছিলাম, আমি প্রফেসর ডক্টর আবু দায়েন আপনার সাথে কথা বলছিলাম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান যে বাস্তবতা, আমরা কেউই এই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না। বিশ্বব্যাপী এই মহামারীর কারণে আমরা রিসেন্টলি অনেকেই শিক্ষা ব্যবস্থার এই অনলাইন ক্লাস, পাঠদান, তারপরে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা বিভিন্নমুখী, এবং অনেক ক্ষেত্রে দেখলাম অনেক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নিজেদের মধ্যে অনেক ইনোভেশনও তারা তৈরি করেছে, কিভাবে ছাত্রদের কাছে পৌঁছানো যায় বা কিভাবে তাদের পাঠদান প্রক্রিয়াকে সামনে নিয়ে আসা যায়। এই সময়কালে আপনার অভিজ্ঞতা গুলো একটু আমরা যদি শুনি, কিভাবে কার্যক্রম চলছে আপনার দিক থেকে, ডক্টর আবু দায়েন। ধন্যবাদ। আপনি যেমনটা বললেন যে আমরা প্রস্তুত ছিলাম না, আসলে পৃথিবীর কেউই প্রস্তুত ছিল না। ডিসেম্বর 2019 সালে চায়নার উহান শহরে যে মানবিক বিপর্যয় শুরু হয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ভাইরাস, আজকের দিনে ওখান থেকে যেটা শুরু হয়েছিল পুরো মানব সভ্যতাকে থমকে দিয়েছে, যেটা বিশ্ববাসী এর আগে কখনো দেখেছে বলে আমাদের ধারণা হয় না। এই যে মহামারী কিংবা প্যান্ডামিক, ইতিহাসের দিকে তাকালে পেছনে বহু মহামারীর বিষয় আছে। মানব সভ্যতায় এই ধরনের মহামারীর ব্যাপার এর আগে বহু এসেছে, কিন্তু সেই সময়কার বাস্তবতা এবং আজকের বাস্তবতার মধ্যে আসলে অনেক তফাৎ আছে। সভ্যতা যত দূর এগিয়েছে, বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করেছে, পৃথিবীর যাবতীয় বিষয় যতটা মানুষের করায়ত্ত এসেছে, ধরুন যে আজ থেকে 100 বছর আগে যে স্প্যানিশ ফ্লুর কথা আমরা বলি সেটা, কিংবা তারও আগে যে পেস্টিলনেস যেটাকে আমরা প্লেগ বলি, সেই প্লেগ যেটা পুরো মধ্যযুগ জুড়ে সারা ইউরোপকে থমকে দিয়েছিল। এরকম একের পর এক যত পেছন দিকে আমরা যেতে থাকি, একের পর এক আমরা মহামারীর সন্ধান পাই। এমনকি একটা পরীক্ষায় দেখা গেছে যে খ্রিস্টপূর্ব 40,000 বছর আগেও পৃথিবীতে মহামারীর ব্যাপার এসেছিল, কিন্তু সেই সময়কার মহামারী এবং আজকের মহামারীর মধ্যে গুণগত অনেক তফাৎ আছে। আগের দিনে যেটা হতো, খুব সহজেই মানুষ প্রকৃতির কাছে আত্মসমর্পণ করত, কিন্তু আজকে আমাদের কনফিডেন্স অনেক বেড়েছে। আমরা বিজ্ঞানের কল্যাণে, মানুষের বুদ্ধিমত্তার কল্যাণে, মানুষের মননশীলতার কল্যাণে আমরা অনেক কিছু আজকে ফেস করতে শিখেছি। এই তথ্যটা একটা ছোট্ট, অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে কিনা জানি না, এটা ছোট তথ্য দিয়ে নেই।
আহ খ্রিস্টপূর্ব 1200 বছর আগে আহ মধ্য এশিয়া, ইরান এবং এই দক্ষিণ এশিয়া জুড়ে একটা মহামারীর ব্যাপার ঘটেছিল বলে ইতিহাসে কিছু ইঙ্গিত পাওয়া যায়, যেখানে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছিল। সেই মহামারীটা কি জানেন? আজকের দিনে যে ইনফ্লুয়েঞ্জা ভিটামিন সি খেলে যেটা থেকে আমরা ধীরে ধীরে পরিত্রাণ লাভ করি, সেই ইনফ্লুয়েঞ্জায় ব্যাপক মানুষের মৃত্যু ঘটেছিল। বা আজকে তো অনেক বড় বড় অসুখকে পরাস্ত করার বিদ্যাটা আমরা রপ্ত করতে যাচ্ছি তখন এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাস যেটা আমাদেরকে কাবু করে দিল, শুধু আমাদের মতো একটি দেশ যেটি উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে প্রতিদিন লড়াই করছে, সেই দেশকে নিয়ে বলছি না, পৃথিবীর উন্নয়নের স্বর্গ বলে চিহ্নিত যে সমস্ত দেশ আছে তাদের থেকে শুরু করে আমাদের চেয়ে পিছনে যারা পড়ে আছে সভ্যতার গুণগত বিচারে, তারা কেউই আসলে রেহাই পায়। বরং যারা অধিকতর উন্নত তারা আরো বেশি কপোকাত হয়েছে এই ভাইরাসের কাছে। ফলে গিয়ে দেখা গেছে যে অর্থনীতির কথা বলেন, সমাজের কথা বলেন, শিক্ষার কথা বলেন, সভ্যতার যাবতীয় ব্যাপারগুলোই আসলে থমকে দাঁড়িয়েছে, যেটাকে বলা যায় যে কলাপস করেছে। তো সেই বাস্তবতা তো মোকাবেলা করবার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, আপনি ঠিকই বলেছেন, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। তো সেই বাস্তবতাকে সামনে রেখে আমরা কি করেছি? আমরা আসলে দেখেন, দীর্ঘকাল ধরে আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বন্ধ হয়ে আছে। এর মধ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান, আমি কিছু কিছুই বলি, গ্রস লেভেলে এটা বলবার কোনো সুযোগ এই জন্য নেই। বাংলাদেশে আমরা যে শহরাঞ্চল দেখি, শহরের বাংলাদেশ, ঢাকা কিংবা আরো কয়েকটা বড় বড় শহরকে কেন্দ্র করে যে বাংলাদেশ, এই বাংলাদেশের বাস্তবতা আসলে 85,000 গ্রামের বাস্তবতার সঙ্গে মিলবে না। তো সেই গ্রামের মধ্যে যারা বসবাস করে, সেই সমস্ত স্কুল বিশেষত এবং অনেক কলেজ, গ্রাম এলাকার অনেক কলেজ, তারা কিন্তু শহরের এই যে সুবিধাগুলো, এগুলোর সঙ্গে তারা আসলে পেরে উঠছে না। ফলে শহরের থেকে আমরা এই বিজ্ঞানের যে উৎকর্ষ আছে, তার কল্যাণে যে সুবিধাটা নিয়ে আমাদের যে ছাত্র ছাত্রীরা আছে তাদের শিক্ষা দীক্ষার সঙ্গে যতটা সমন্বিত করে রাখবার সুযোগ পাচ্ছি বা চেষ্টা করছি, এই বিষয় থেকে কিন্তু গ্রামের ছেলে মেয়েরা একদমই পিছিয়ে আছে, বলা যায় যে ব্যাপকভাবে পিছিয়ে আছে। তো সেই বাস্তবতা সামনে রেখে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা শহর এলাকায় বেসরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা প্রথমে এগিয়ে এসেছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি স্কুল, বেসরকারি কলেজ, ওই সমস্ত প্রতিষ্ঠান যারা সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এক নামে যাদের পরিচিতি আছে, তারা আস্তে আস্তে আমরা লক্ষ্য করেছি সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও তাদের দরজা খুলতে শুরু করেছে। দরজা মানে হচ্ছে যে আসলে ফিজিক্যাল যে ডোর, সেটার কথা আমরা বলছি না, আমরা বলছি তাদের যে ভার্চুয়াল যে দরজাটা, সেই দরজাটা আস্তে আস্তে সরকারি প্রতিষ্ঠানও খুলতে শুরু করেছে। এর মধ্যে দেশের যে হাতে গোনা চোখে পড়ার মতো যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, যাকে আমরা পাবলিক ইউনিভার্সিটি বলি, সেগুলো আমরা খুলতে শুরু করেছি। জি, আমরা খুলতে শুরু করেছি। তো খুলতে গিয়ে আমরা আসলে যে বাস্তবতা দেখছি, এইটার পরিস্থিতি আসলে আমাদের জন্য সুখকর না। কেন সুখকর না, এইটা নিয়ে সামনে আমরা আলোচনা আরো করব। তবে ছোট্ট করে যেটুকু বলে নিতে পারি এক লাইনে, সেই কথাটা হচ্ছে যে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা পাবলিক ইউনিভার্সিটি, এর মধ্যে গুণগত অনেক তফাৎ আছে। সেই তফাৎটার কারণে আসলে দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সমান তালে চলতে পারছে না। এই বাস্তবতাটা সামনে রেখেই আমাদের বাকি বিষয়গুলো বিবেচনা করতে হবে। আমরা অবশ্যই ধন্যবাদ ডক্টর দায়ন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো প্রসঙ্গ বললেন এবং আমি একমত যে ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা শুরু করেছিলাম। আমি নিজেও বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগের পরিচালকের দায়িত্বে আছে। আমরাও দেখেছি, আমরা যখন কাজ শুরু করেছি, আমরা শিক্ষা মন্ত্রণালয় ইউজিসির কাছে বিষয়গুলো তুলে ধরলাম, পরে সবাই আসলো, সবাই একটা মোবিলাইজড হলো এখন একটা প্ল্যাটফর্মে। আমি ডক্টর তৌফিক আপনার কাছে যাবার আগে একটা ছোট্ট তথ্য যোগ করতে চাই। আমরা যখন এই সময় সংলাপে কথা বলছি, একই সময় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে ইউএনজিএ যেটি, সেখানে অধিবেশনে তার ভাষণ রাত 8টা থেকে প্রচার শুরু হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং থেকে জানতে পেরেছি যে করোনা কালে বিভিন্ন বাস্তবতা মোকাবেলা, আমাদের দেশের মানুষের ভ্যাকসিন প্রাপ্তি,
রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন, অনেকগুলো বিষয় উনি তুলে ধরবেন। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাতে চাই যে উনি বঙ্গবন্ধুর ফুটস্টেপ মেনে বাংলাতেই ভাষণ দিচ্ছেন। আমার নিজেরও দু একবার জাতিসংঘের এই অধিবেশনে বিভিন্ন ক্যাপাসিটিতে যোগ দেওয়ার সুযোগ হয়েছিল নিউ ইয়র্কে। আমি বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই প্রসঙ্গেই আমি ডক্টর তৌফিক আপনার কাছে আসি। এই করোনা কালে যে বাস্তবতাগুলো আমরা ফেস করছি শিক্ষা ক্ষেত্রে, সেগুলো নিয়ে কথা বলছিলাম। ডক্টর দায়েন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা বা বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন। আপনার এই ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা আছে, আপনার সাথে আমার প্রায়ই এই বিষয়ে শেয়ারিং হয়। আপনি যদি আপনার অভিজ্ঞতাগুলো একটু তুলে ধরেন, ডক্টর তৌফিকুল ইসলাম। ধন্যবাদ জামিল আহমেদ এবং ধন্যবাদ অধ্যাপক আবু দায়েন। আপনি পটভূমি নিয়ে কথা বলেছেন, কোভিড নিয়ে কথা বলেছেন। আমার মনে হয় ওই পার্টটা আমার না বললেও হবে, যেহেতু ইতিমধ্যেই অধ্যাপক দায়েন আপনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে এটা বলতে চাই, আসলে মানুষের মহামারী, দুর্যোগ এটা অতীতেও ছিল, এখনো আছে, এটা মানব সভ্যতা যতদিন আছে ততদিন থাকবে। এর জন্য আমাদেরকে যখন যে সিচুয়েশন আসবে সেই সিচুয়েশনটা আমরা কিভাবে মোকাবেলা করব। আমরা কি বসে থাকবো হাত গুটিয়ে, নাকি আমরা এটার জন্য অল্টারনেটিভ কোনো প্ল্যাটফর্ম খুঁজে নেব? তা আমি বলবো, আমি নিজে একজন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, যেখানে আমি পড়াশোনা করেছি, আর এখন আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। বাস্তবতা হচ্ছে সবসময় এটা দেখলাম, আমি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখি, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক কেন যেন এগিয়ে যায় কোনো সার্ভিসের ক্ষেত্রে, বেটার সার্ভিস, বেটার টেকনোলজি। আমার কথা হচ্ছে, যেখানে সরকারি বিশ্ববিদ্যালয়, আমি অধ্যাপক দায়েন এখানে আছে, যিনি একজন সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং আমি নিজেও একজন সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এবং ডক্টর দায়েন অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন সেই বিশ্ববিদ্যালয়েরই, এবং পরবর্তীকালে সেজন্যই তো উনি সেই সরকারি বিশ্ববিদ্যালয়ে মেধাবী না হলে তো সে কখনো সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে না। এবং আজকের যিনি উপস্থাপক, উনি নিজেও সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে আছেন। আমি সে প্রেক্ষিতে বলবো, আমরা যখন প্যান্ডেমিক সিচুয়েশনটা চায়নাতে ডিসেম্বরে হয়, তখন থেকে কিন্তু, আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, আমরা কিন্তু জানুয়ারি থেকে ওয়ার্কশপ এবং প্রিপারেশনে চলে গিয়েছিলাম। যার কারণে আসলে আমরা অনলাইন ক্লাসে এখন যেমন সেকেন্ড সেমিস্টার করছি, ট্রাস্ট মি, আমার কাছে, হ্যাঁ, ভার্চুয়ালি আমি লাইভ স্টুডেন্টদের দেখতে পাচ্ছি না, আমি স্টুডেন্ট ফেস, স্টুডেন্ট প্রেজেন্স, স্টুডেন্ট ইন্টারাকশন কিন্তু আমি করছি। আমার কাছে কিন্তু আমি রিয়েলি আই হ্যাভ বিন এনজয়িং, এবং পাশাপাশি আমি বলবো স্টুডেন্টরা এনজয় করছে। এবং এক্সাম, যেটা আমরা ফেস টু ফেস এক্সামের যে ইয়েগুলা ছিল, মেথডগুলা ছিল, এখন ভার্চুয়াল ক্লাসে যেগুলো নিচ্ছি, দিজ আর অলসো ভেরি ইফেক্টিভ। আমি কারো বাইবা নিব, কারো প্রেজেন্টেশন নিব, আমার কাছে কিন্তু কোনো ডিফারেন্স মনে হচ্ছে না। এখন আমরা কথা হচ্ছে, প্যান্ডেমিক সিচুয়েশন আমরা কতদিন বসে থাকবো? কারণ ছাত্রছাত্রীদের কাজ, আমাদের কাজ, শিক্ষক হিসেবে আমাদের দায়বদ্ধতা, আমাদের কিন্তু চালিয়ে যেতে হবে। হ্যাঁ, অধ্যাপক দায়েন আসলে রাইট পয়েন্ট আউট করেছেন, গ্রামের যে অবস্থা, যেখানে সোশ্যাল আমাদের আসলে ইন্টারনেট নেটওয়ার্ক যেখানে নাই, সেখানে কিভাবে চলবে, সেটার চিন্তাটা আসলে, আমি কথাগুলো বললে হয়তো চলে যাবে। আমার উদ্দেশ্য এই না যে আমি গভর্নমেন্টের সমালোচনা করছি, বাট আমাদের যেহেতু স্লোগান আছে ডিজিটাল বাংলাদেশ, এই স্লোগানটা আমরা শুনেছি সেই 8-10 বছর আগে থেকে, এখনো পর্যন্ত কেন আমরা গ্রাসরুট লেভেলে সেটা নিয়ে পৌঁছাতে পারিনি? আমরা এটাও জানি গ্রামের অনেক স্কুলকে কম্পিউটার দেওয়া হচ্ছে, তাই সেখানে কেন সেটা নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি? আজকে কেন আমরা করব? আজকে যে প্যান্ডেমিক সিচুয়েশন শুরু হয়েছে, সেটা নিয়েও আজকে কিন্তু 6 মাস হয়ে গেছে। এর মধ্যে আমরা আসলে কতটুকু অ্যাডভান্স অগ্রসর হয়েছি, সেই ব্যাপারগুলো পর্যালোচনা করি। আমি একটা কথা বলতে চাই, পিএসসি, যেটা আগে পিএসসি সেন্ট্রাল এক্সাম ছিল না, জেএসসি সেন্ট্রাল এক্সাম ছিল না, সেই দুইটা এক্সামের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদের 3 মাস সময় লেগে গেছে। এই যে আমরা ট্রেডিশনাল মেথডে আমরা এখনো আমি একটু আপনার সাথে যোগ করি, আমি যদি একটা তথ্য যোগ করি, সেটা হচ্ছে আপনার কথার সাথে সাপ্লিমেন্টারি। যেমন ডক্টর তৌফিক, আপনি এবং আমি দুজনেই বাংলাদেশের স্থানীয় সরকার নিয়ে অনেকদিন কাজ করেছি, লোকাল গভর্নমেন্টস নিয়ে। আমি এর আগে 3টি ইউএসএআইডি প্রজেক্টের দায়িত্বে ছিলাম লোকাল গভর্নমেন্ট। আপনার
পড়াশোনা পিএইচডি তো এই সেক্টরে। আপনি বাংলাদেশের যে 4,500 ইউনিয়ন পরিষদ আছে, সেখানে যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার গুলো আছে, সেগুলি কিন্তু ফুললি এম্পাওয়ার্ড, ডিজিটাল, সেখানে ইন্টারনেট লাইন আছে, কম্পিউটার আছে। আমাদের এই অনুষ্ঠানেই অনেকে বলেছেন যে ওই ডিজিটাল সেন্টার গুলোকে কাজে লাগিয়েও কিন্তু গ্রাম অঞ্চলে অনেক আগেই প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থার অনলাইন ক্লাস বাস্তবায়ন করা যেত। আমরা হয়তো একটু স্লো চিন্তা করেছি বলে সেই দিকে করা হয়নি। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে কিন্তু ইন্টারনেট সংযোগ আছে সরকারের, সেখানে কিন্তু কাজে লাগানো যেত। আপনার জাস্ট কথার সাথে একটা আমি 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 শুধু আপনার কথার সাথে বলতে চাই, আমার নিজের ঘরা একটা স্কুল, যেটা প্রাইভেট স্কুল, নট ফর কমার্শিয়াল পারপাস, এনপিও, আমি আমার গ্রামে, ব্রাহ্মণবাড়িয়াতে একটা গ্রামে করেছি। সেখানেও কিন্তু আমার শিক্ষকরা ছাত্রছাত্রীদের সাথে কমিউনিকেট করে হোমওয়ার্ক ফলো আপ করছে। আসলে কেউ যদি চায় এই প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা কিন্তু বাইরে যাচ্ছি, শপিং করছি, সবকিছু করছি, কোনো কিছু কিন্তু থেমে নেই। এখন করাটা কিভাবে করব? সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, এই যে সোশ্যাল, সামাজিক দূরত্ব, এই শব্দগুলোও কিন্তু মানুষের কাছে নতুন। আমরা যারা অ্যাওয়ার, আমরা হয়তো এটার আবিধানিক অর্থগুলো বুঝি এবং সেভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। গ্রামের মানুষকেও যদি আমরা সেটা বলি, হ্যাঁ, একটা, যেটা আমার স্কুলে আমি করেছি, যে স্কুলের টিচাররা অফিস আওয়ারে বসেন, তখন স্টুডেন্টরা আসে, স্টুডেন্ট একসাথে আসে না, একটা ক্লাসে ধরেন টাইম দেওয়া আছে, সেই টাইমের মধ্যে প্যারেন্টস সহ আসেন, এসে হোমওয়ার্ক গুলা জমা দিয়ে যান, আবার ওদের খাতায় লিখে দেওয়া হয় নেক্সট 2 উইকসে ওরা কি হোমওয়ার্ক করবে, লিখে দেয়, ওরা খাতাগুলো নিয়ে যায়। সেভাবে কিন্তু কার্যক্রম চালানো হচ্ছে। কারণ আপনি দেখেন 6 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পর্যন্ত বসে থাকে, একটা 6 মাস পর্যন্ত যদি একটা ছাত্রছাত্রী বসে থাকতে হয়, আলটিমেটলি তো সময় তো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আর অলসো তারা একটা ডিমোটিভেটেড হয়ে যেতে পারে, এক ধরনের শিশু মন ডিরেইল হয়ে যেতে পারে, মানে একটা এঙ্গেজ না রাখলে। তো যেটা দাঁড়াচ্ছে যে কিছুটা মাইন্ডসেটের পরিবর্তন প্রয়োজন, প্লাস অনলাইনের পূর্ণ বেনিফিট আমরা যদি নেই তাহলে সম্ভব অনেক কিছু করাই। ধন্যবাদ ডক্টর তৌফিক। আমি একটু ডক্টর দায়েন আপনার কাছে আবার ফিরে আসি। আমি যখন আপনার কর্মকাণ্ড দেখছিলাম সামাজিক গণমাধ্যমে, আপনি জার্মানিতে বা বিভিন্ন অন্যান্য দেশের অন্য প্রতিষ্ঠানে গিয়েছেন, ভিজিট করেছেন। আমার নিজেরও বিশ্বের অ্যাটলিস্ট 15-20টা বিশ্ববিদ্যালয় ভিজিট করার অভিজ্ঞতা আছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে জনস হপকিন্স, হার্ভার্ডে। আমরা দেখেছি ওখানে, বা এখনো আপনি দেখবেন যে প্রচুর কোর্স, সার্টিফিকেট কোর্স, অনেক ক্লাস, অনেক কিছু এখনো ওরা অনলাইনে সুযোগ দিচ্ছে। বিশেষ করে যারা এক্সিকিউটিভ, যারা জব হোল্ডার, তারা উইকেন্ডে ক্লাস করে অনলাইনের মাধ্যমে। ঠিক একই ইকো করে এক ধরনের অনুকরণে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি একটি সংলাপে আমাদের সাথে বলেছিলেন যে করোনা পরিস্থিতি উন্নত হলেও বাংলাদেশেও হয়তো একটা ব্লেন্ডেড সিস্টেম প্রয়োজন হতে পারে, যে কিছুটা অনলাইনের ব্যবস্থা রাখা। যারা আসলে অতিরিক্ত ব্যস্ত, আমাদের দেশে ট্রাফিক জ্যামের কথা চিন্তা করে, যে একজন প্রফেসর যদি তার বাসায় ওয়ার্ক ফ্রম হোম, বাসায় থেকেই ভিডিও ফোনের মাধ্যমে ক্লাসে সংযুক্ত হতে পারে, অনেক স্টুডেন্টরা সংযুক্ত হলো। তো আপনার কি মনে হয়, আপনার যে ভাস্ট অভিজ্ঞতা, অন্য দেশের এক্সপেরিয়েন্স, বাংলাদেশকে আমরা করোনার একটা পজিটিভ দিক যদি আমি বলি, করোনা আমাদেরকে ডিজিটালি সাউন্ড হতে শিখিয়েছে, এরকম কিছু ডক্টর দায়েন? হ্যাঁ জামিল, আপনি যথার্থ বলেছেন। আসলে আমরা যেমনটা দেখি, এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষা, এটা আসলে পৃথিবীতে নতুন না, উন্নত দেশে তো নতুন নাই, এবং বাংলাদেশেও নতুন না। ছোট একটা উদাহরণ দেখুন, বাংলাদেশে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ওপেন ইউনিভার্সিটি যে কনসেপ্টটা, এটা কিন্তু বহুকাল আগে থেকে আসলে চলছে, এবং এটা যেটাকে বলা যায় যে সরাসরি সম্প্রচার, সেই কাজটা হয় না। রেকর্ডকৃত প্রোগ্রামগুলো এখানে টেলিকাস্ট করা হয়, বাট দূরশিক্ষণের যে কনসেপ্ট, এটা কিন্তু বাংলাদেশে বহু আগে থেকেই চালু আছে। তো এইটাকে যদি আমরা একটা এক্সাম্পল ধরে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখি যে এই বিষয়টা, যে ক্লাসরুমের বাইরে ছাত্রছাত্রীরা ক্লাস করবে, শিক্ষকের কাছ থেকে শিখবে, শিক্ষক এক জায়গাতে আছে এবং ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, সেদিক থেকে এই কনসেপ্ট আসলে বাংলাদেশেও নতুন না। তো
আমাদেরকে আসলে হঠাৎ করে যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাব, সেটা আমরা আসলে ভাবিনি। আমরা প্রস্তুত ছিলাম না, যেটা আগের বার বলেছি যে আসলে পৃথিবীর কেউই প্রস্তুত ছিল না। ডক্টর মিথিল যে কথাটা বললেন যে পিসি এবং জেএসসি পরীক্ষা বাতিল করতে 3 মাস সময় লেগেছে। হ্যাঁ লেগেছে, আসলে কেন 3 মাস সময় লাগলো? ধরুন মার্চ মাসে যখন স্কুল বন্ধ হয়ে গেল, 1 মাস পরে এপ্রিলে যদি আমরা ঘোষণা দিয়ে দিতাম যে পরীক্ষাগুলো হবে না, সেটা কি ভালো হতো? আমরা আসলে চেষ্টা করেছি যে পরিস্থিতি যদি ইমপ্রুভ হয় আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালাবো। হ্যাঁ, আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালাবো। আমরা আসলে পরিস্থিতির উন্নয়নের জন্য, উন্নতির জন্য অপেক্ষা করেছি, যেন আমরা আবার ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাসে ফিরে যেতে পারি। আর আপনি উন্নত দেশের কনসেপ্ট যেটা বললেন, আমি উন্নত দেশগুলোতে দেখেছি, আমেরিকাতে দেখেছি, আমি জার্মানিতে দেখেছি যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, এই প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে অনেক অনলাইন প্ল্যাটফর্ম কিংবা অনলাইন প্রোগ্রাম তো অনেক আছেই, এজ ওয়েল এজ অনেক ব্যক্তি যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্টাইজ গেইন করেছেন, তারাও কিন্তু বিভিন্ন রকম কোর্স অফার করেন অনলাইনে। ধরুন কথার কথা, আমি নিজে যেটা দেখেছি একাধিক জায়গায়, 2টি এক্সাম্পল আমি দেই। আমি শিকাগোতে দেখেছি, শিকাগোতে আমার পরিচিত এক বাসায়, সেই বাসাতে আমি কয়েকদিন ছিলাম, সেখানে দেখেছি এক ভদ্রমহিলা, তিনি অনলাইনে আমেরিকার বিভিন্ন অঞ্চলে বসবাসকারী যে মুসলিম নারীরা আছে তাদেরকে উনি আরবি বিষয় মানে ইসলামিক বিষয়াদি নিয়ে তিনি লেসন দেন অনলাইনে। এবং সেইটার জন্য ওই যারা যারা এই লেসন গুলো নিতে চায়, একটা সার্টেন টাইমে তাদের রেজিস্ট্রি করে একটা কোর্স তাদেরকে অফার করা হয়, সেই সার্টেন টাইমে রেজিস্ট্রি করে তারপরে সেই প্রোগ্রামটা তাদেরকে অ্যাটেন্ড করতে হয়। আমি নিউ ইয়র্কে দেখেছি, এটা কয়েক বছর আগের কথা বলছি, সেই এখনকার এই বাস্তবতায় না। আমি নিউ ইয়র্কে দেখেছি, আমার এককালীন একজন ফেলো, পিএইচডি ফেলো আমার আন্ডারে কাজ করতো, তিনি এখন নিউ ইয়র্কে আছেন এবং তিনি কম্পিউটার সায়েন্সের উপর ওখানে গিয়ে ট্রেনিং নিয়ে সেই বিষয়ে উনি বেশ ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন। তো তিনি যে প্রোগ্রামগুলো শিখেছেন, সেই প্রোগ্রামগুলো তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকারী স্টুডেন্টদেরকে তিনি অনলাইনে শেখাচ্ছেন নির্দিষ্ট টিউশন ফির বিনিময়ে। এটা বহুকাল ধরেই আসলে উন্নত বিশ্বে চলছে। তো এখন এই যে বিচ্ছিন্ন ব্যাপারগুলো আছে, এই বিচ্ছিন্ন ব্যাপারের পাশাপাশি যদি আমরা প্রতিষ্ঠানকে দেখি, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে তাদের ক্লাসরুম মোড এবং অনলাইন মোড দুটোই কিন্তু বহুত দিন আগে থেকেই তারা এটা ব্যবহার করে তারা তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। এটা তাদের জন্য নতুন না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনলাইনে যে বিষয়গুলো আমরা শিখতে পারি, যে বিষয়গুলো আমরা শেখাতে পারি, যে কাজগুলো আমরা করতে পারি, অনেক কিছুই বাকি থাকে মানে প্র্যাকটিক্যাল কাজের জন্য। ধরুন কথার কথা, আপনি জামিল আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আপনি পিআরও, তাই তো? তো সেখানে আপনি নিজে জানেন যে ওখানকার যেহেতু এখন ক্যাম্পাস আসলে অচল, ক্লাসরুম ল্যাব এখন বন্ধ আছে, সেই জন্য বিশ্ববিদ্যালয় এখন প্রায়োরিটি দিচ্ছে যে নন প্র্যাকটিক্যাল যে কোর্স গুলো আছে এগুলো যেন কন্ডাক্ট করা হয়। বিশেষত মানে জেনারেল এডুকেশনের যে কোর্স গুলো আছে এগুলোকে প্রায়োরিটি দিয়ে যে সমস্ত কোর্সের ক্ষেত্রে প্র্যাকটিক্যালের বাধ্যবাধকতা নাই সেই সমস্ত কোর্স গুলোকে, আমার ধারণা ডক্টর মিথিল তার যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেখানে হয়তো এই ব্যাপারটা চলছে যে একদম বন্ধ করে দেওয়া হয়েছে কোর কোর্স গুলো এমন না, কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে যে সমস্ত কোর্স গুলোতে প্র্যাকটিক্যাল নেই তেমন কোর্স গুলোকে প্রায়োরিটি দিয়ে এখন প্রোগ্রাম গুলো চালানো হচ্ছে। তো এই বাস্তবতা আমাদেরকে আসলে এইটা করতে বাধ্য করেছে। এখন দেশের কথা বলেন, বিদেশের কথা বলেন, আসলে নানাভাবে আমাদেরকে আটকে দিয়েছে সেটা সত্য। ডক্টর তৌফিক যে কথাটা একটু আগে বলেছেন যে আমরা এই বিপদ দেখে হাত পা গুটিয়ে বসে থাকবো কিনা, তো এইটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে আসলে কোনো ক্ষেত্রেই বসে থাকবো না। আমরা আসলে বসে থাকলে কোনো কিছু চলে না। আমরা কিন্তু ধরুন যে এই বাংলাদেশে একটা দীর্ঘ লকডাউন যে চলেছে, অর্থনীতির চাকা থমকে দাঁড়িয়েছিল, একটা পর্যায়ে গিয়ে আসলে সরকার খুব সাহসিকতার সঙ্গে সবকিছু খুলে দিয়েছে এবং খুলে দেওয়ার ফলে আমাদের অর্থনীতি ঠিক ঘুরে দাঁড়িয়েছে। আমরা প্রথম দিকে অনেক সমালোচনা করেছি কিছু বলতে চাই, আমরা সরকারের প্রশংসায় এতটাই পঞ্চমুখ হয়ে গেছি, আমি এ নিয়ে কিছু বলতে চাই। না না না, আমি শেষ করছি। ডক্টর মিথিল আপনি নিশ্চয়ই বলবেন, আপনি নিশ্চয়ই বলবেন। তো
এখন আমরা দেখি যে আজকের দিনে যে এই সরকারের যে পদক্ষেপ, এই পদক্ষেপের যথার্থতা প্রমাণ হয়েছে বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এই যে কথাগুলো বলছি, এটা সরকারের প্রশংসা করা মোটেই আমার উদ্দেশ্য না। যে বাস্তবতা আমরা সাদা চোখে দেখি, যে বাস্তবতা আমরা সাদা চোখে দেখি, সেটাই আসলে বলবার চেষ্টা করলাম। এর মধ্যে অন্যরকম অভিসন্ধি নেই। ধন্যবাদ ডক্টর দায়েন। আমি তৌফিক আপনার কাছে আসছি। আমি ছোট্ট দুটি তথ্য উল্লেখ করি, অনেকটা আমার সহকর্মী অধ্যাপক ডক্টর আবু দায়েন আপনার সাথে মিলবে। সেটি একটি হচ্ছে দেশের উদাহরণ। সেটি হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে অনেক বছর বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে ইংরেজি খবর উপস্থাপন করতাম, ইংরেজি নিউজ প্রেজেন্টেশন, এবং বাংলাদেশ বেতার রেডিওতেও ইংরেজি নিউজ আমি পড়ি এখন পর্যন্ত। তারই একটা অংশ হিসেবে আপনি যেটা একটু আগে বলেছেন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির দুটো অনুষ্ঠান, সেলফ এবং ফলো মি, এই অনুষ্ঠান দুটো টেলিভিশনে প্রচার হতো। এবং বাউবি 12 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি 12 নামে একটা অনুষ্ঠান করতো, জনপ্রিয় ছিল। পরবর্তীকালে আমরা দেখলাম যে বিটিভি এবং বেতারের মাধ্যমে যে অনুষ্ঠানটি ওপেন ইউনিভার্সিটি শুরু করেছিল, সেটি কিন্তু বাংলাদেশের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বিস্তারের ফলে আরো বিস্তৃতি লাভ করার কথা ছিল, সেটি করেনি। ওপেন ইউনিভার্সিটি অনুষ্ঠানটি কিন্তু অতটা জনপ্রিয়তা পায়নি, এটি অন্য আলাপ। দ্বিতীয় বাইরের একটি উদাহরণ আমি ছোট্ট করে উল্লেখ করি, ডক্টর মিথিল বলবেন। আমেরিকার আইজেনহাওয়ার ফেলো হিসেবে আমরা যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছি, তখনও আমাদেরকে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিট করার সুযোগ দিয়েছিল। এর মধ্যে একটি ছিল পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি, ওটাকে পেন স্টেট বলে, আর জনস হপকিন্স। পরবর্তীকালে আমরা দেশে ফিরে আসার পরেও এই বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে ওয়ার্ল্ডের অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে রিসোর্স পার্সন হিসেবে কানেক্ট করেছে। যেমন আমি এখনো তানজানিয়াতে একটা প্রতিষ্ঠান আছে, ট্রেনিং ফর চেঞ্জ, সেখানে ভিডিওর মাধ্যমে অনলাইনে ক্লাস নিচ্ছি। বেশ, এটা করোনার আগেই, অনেকদিন আগে থেকে হতো। তো এই যে একটা সাকসেস স্টোরি কিছু আমাদের সামনে আছে বা কিছু উদাহরণ আছে, এগুলোকে কাজে লাগিয়ে হয়তো আমরা আগামী দিনে একটা ব্লেন্ডেড সিস্টেমে যেতে পারবো। ডক্টর তৌফিক এক্ষেত্রে কিছু যোগ করতে চাচ্ছিলেন আপনি আমাদের সাথে আলোচনায়? জি, আমার মনে হয় এখানেও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমি বৈষম্যের শিকার হচ্ছি, আমি বলবো। কারণ আমি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের চেয়ে একটু কম সময় পাচ্ছি। আপনি যদি সময় কাউন্ট করেন, আমি সঞ্চালককে, মাননীয় সঞ্চালককে বলবো যে আপনি অনুষ্ঠান শেষে সময়টা কাউন্ট করবেন, আপনি আমাকে কতটুকু সময় দিয়েছেন, আর সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব দায়েম কি কত সময় দিয়েছেন। আমি একটু ছোট কথা বলি, জনাব জামিল, আপনি ডক্টর তৌফিককে পর্যাপ্ত সময় দেবেন, সেটা আমিও দাবি জানাচ্ছি আপনার কাছে। নিশ্চয়ই আমার টাইম কাউন্টের যেন বেশি না হয়। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ অধ্যাপক দায়েন। আসলে হচ্ছে কি, পিএসসি জেএসসির যে কথাটা বলেছে অধ্যাপক দায়েন, আসলে ব্যাপারটা আপনার দৃষ্টি আকর্ষণ করেছিল না, আর আপনি এই পলিসি মেকিং এ নাইও, আমি জানি। এখন ব্যাপারটা আমি এই জন্য বলেছি, আপনি পৃথিবীর অনেক দেশ ঘোরার সুযোগ হয়েছে, আমি এবং উপস্থাপক আমরা সবাই ঘুরেছি। একটা জিনিস আমরা উই গট টু নো যে পিএসসি তে আসলে ফর্মাল সেন্ট্রাল এক্সাম পৃথিবীর কোনো দেশেই নাই, যেটা শুধু আমাদের দেশেই আছে। আপনি সভ্যতার অনেক দেশে ঘুরেছেন, আমি জাপানে ছিলাম অনেকদিন, কোরিয়াতে দেখেছি, যাদের বলা হয় দ্য ওয়ার্ল্ড বেস্ট প্রাইমারি এডুকেশন, ওদের কিন্তু কোনো এক্সামই নাই। জাস্ট ওরা দে কমপ্লিট দ্য ইয়ার, দেন দে প্রসিড টু নেক্সট ইয়ার। আপনি ঠিকই বলেছেন। আপনি দেখেন দায়েন, অধ্যাপক দায়েন, আপনিও কিন্তু পিএসসি দেননি, আপনি এই জামিল আহমেদ আপনিও দেননি, আমিও দেননি। আমরা কি তাহলে কি কোনো আমাদের ল্যাকিংস ছিল? আমার আপনার কথা যথার্থ, আপনার কথা যথার্থ। আমি যেটা বলতে চেয়েছি অধ্যাপক দায়েন, আসলে ব্যাপারটা ছিল পিএসসি জেএসসি আমাদের এমন কোনো সেন্ট্রাল এক্সাম না যে এটা নিতেই হবে, আসলে ব্যাপারটা ছিল এটা। আর সেকেন্ড হচ্ছে, এখন যেটার জন্য আমরা বসে আছি, সবচেয়ে বেশি সাফারার হচ্ছে যারা এইচএসসি দিবে, এসএসসি দিবে, এইচএসসি একদম ঠিক। এখন দেখেন, আমরা যদি সবকিছু ওপেনই করে দিই, তাহলে আমরা এইচএসসি এক্সামটা কিভাবে নিতে পারি, সে ব্যাপারে অধ্যাপক দায়েন আপনার বিভিন্ন দেশের অভিজ্ঞতা আছে, আমার নিজেরও আছে। এখন সরকারি যারা নীতি নির্ধারণী মহলে আছেন, মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলেছেন, আমি জানি না এ পর্যন্ত উনি কয়জন শিক্ষাবিদকে নিয়ে সভা করেছেন, সেমিনার করেছেন, মতামত। আমি আমার একটু বলতে দেন যে আমি জানি না কতটুকু করেছেন, করলে কিন্তু কিছু ফর্মুলা, যেটা আমার মনে হয় অধ্যাপক দায়েনও যদি কিছু ফর্মুলা দেন, সেই ফর্মুলাতেও যদি আমরা আগাই, আমরা কিন্তু করতে পারার কথা। দেখেন, সবগুলো স্কুল, সবগুলো কলেজ বন্ধ, আমরা যদি চাই এইচএসসি পরীক্ষা নিব,
আমরা কিন্তু সবগুলা স্কুল এবং কলেজকে সেন্টার করে নিতে পারবো, যেখানে সামাজিক দূরত্ব মেনটেন করে একটা বেঞ্চে একটা স্টুডেন্ট দিয়ে আমরা পারবো। কারণ আমাদের যেহেতু কলেজের পর্যাপ্ত শিক্ষক যদি না থাকে, আমরা স্কুল শিক্ষককে সে কাজে লাগাতে পারবো। আপনি দেখেন ও লেভেল এ লেভেল ক্যামব্রিজে কি হয়েছে, কিভাবে নিয়েছে। আমরা সেই এক্সামটাকে 3 আওয়ার্স না করে 2 আওয়ার্স করতে পারি, এক্সামের কিছু কমিয়ে দিতে পারি। তাহলে কি অ্যাটলিস্ট যে ছেলে মেয়েগুলা এই যে একটা টেন্স নিয়ে বসে আছে, কখন পরীক্ষা হবে, কি হবে, ওরা নেক্সট ফেজে যেতে পারছে না, নেক্সট এডমিশন আমরা যেতে পারছি না। আমরা বলেছি আমরা সব খুলে দিয়েছি, আমরা অনেক বড় কাজ করেছি, সব খুলে দিয়েছি। আমরা বলেছি আমরা অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছি। তাহলে অর্থনীতির চাকা যে নেক্সট জেনারেশন ঘুরাবে, ওদের জন্য আমরা কি করছি? ওদেরকে তো আমরা ফ্রিজে বন্দি করে রেখেছি, ওদেরকে আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর যদি এটাই হতো, সবকিছু যদি খুলিয়ে দিই, সবকিছু যদি নর্মালি হয়, তাহলে আমরা পরীক্ষাগুলো কেন নিচ্ছি না? আমরা পরীক্ষাগুলো নিতে পারি। আর সব শিক্ষা প্রতিষ্ঠান একসাথে খোলার রিস্ক না নিয়ে আমরা যেটা করতে পারি, প্রথম বিশ্ববিদ্যালয় খুলতে পারি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই প্রাপ্তবয়স্ক, ওরা সামাজিক দূরত্ব কি বুঝবে, তারপরে হয়তো আমরা কলেজের চিন্তা করতে পারি, তারপরে হয়তো স্কুলের চিন্তা করতে পারি, তারপরে এলিমেন্টারি স্কুলের চিন্তা করতে পারি। না, কিন্তু ডক্টর তৌফিক, এখানে যে এই যে শীতের কাছাকাছি টাইমে দ্বিতীয় স্পেলে একটা সংক্রমণের কথা ইউরোপের যেই কারণে বলা হচ্ছে, এর মধ্যেও কি এই ঝুঁকির মধ্যে কি আপনার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠান এখনই খুলে দেওয়া সম্ভব? শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারটা সময় নিয়ে আমরা করতে পারি। আমি কিন্তু বলছি না এখনই খুলে দেওয়ার, আমি বলেছি একটা পলিসি যেতে, বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল, দেন প্রাইমারি স্কুল। বাট আমি পরীক্ষার যে কথাটা বলছি, আপনি দেখেন পরীক্ষার সময়কাল কিন্তু এখন কিন্তু শীতকাল আসেনি, আমরা নিব করছি, কিন্তু আমরা কিন্তু নিয়ে নিতে পারতাম। আমরা যদি মার্কেট খুলে দিতে পারি, আপনি মার্কেটে গিয়েছেন, দেখেছেন একজনের গায়ে একজন হুমড়ি খেয়ে পড়ে, আপনি রাস্তায় বেরোন, আপনি সামাজিক দূরত্ব পাবেন না। আপনি সামাজিক দূরত্ব পেতে হলে 2 হাত দিয়ে 2 জনকে সরাতে হবে। আমরা যদি সেটা সব জায়গায় করতে পারি, সব অফিস আদালত খোলা, তাইলে আমরা কেন পরীক্ষাটা নিতে পারছি না, নেওয়ার চিন্তা করছি না? আমি বলছি না যে বিপদের মধ্যে ঠেলে দিয়ে সেটা করতে হবে, সেটা শুধু যেটা করতে হবে সেন্টারে যেটা হয় পরীক্ষার সময়, প্যারেন্টসরা সবচেয়ে বেশি গ্যাদারিং করে, সেক্ষেত্রে আমরা স্ট্রংলি করতে পারি যে কোনো প্যারেন্টস সেন্টারে অ্যালাউ না। স্টুডেন্টরা যাবে, সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য এখানে ভলান্টারি স্টাফ থাকবে, ওনারা বেঞ্চে এক রুমে প্রয়োজনে আমরা একটা রুম ক্যাপাসিটিতে ম্যাক্সিমাম 20 স্টুডেন্ট 15 স্টুডেন্ট নিয়ে এক্সাম নিতে পারি। আর সেক্ষেত্রে আমি বলেছি আমরা স্কুল শিক্ষককেও কাজে লাগাতে পারি। কাজে লাগানো স্কুল শিক্ষকরা তো অ্যাটলিস্ট পরিদর্শকের রোল প্লে করতে পারবে। আপনি বলছেন কৌশল প্রণয়ন করা প্রয়োজন, কিভাবে আগাবেন সামনে। এবং শুধু তাই না, আমরা 10টা পরীক্ষা নেই 3 ঘন্টা করে, আমরা কোশ্চেন গুলো এমন ভাবে করি 2 ঘন্টার পরীক্ষা নিতে পারি, এবং সেক্ষেত্রে বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার না নিয়ে বাংলায় একটা নিতে পারি, ইংরেজিতে একটা নিতে পারি। আমাদের কথা হচ্ছে আমরা ইভালুয়েশন প্রসেসটা করে ফেলি না, আদারওয়াইজ এই স্টুডেন্টরা যে দেখেন এই 6 মাস 7 মাস বইয়ের সংস্পর্শ নাই, আরেকটা ব্যাচ আসবে, পরবর্তীতে কলেজে ভর্তি হবে, এই যে আমরা সেশন জটটা করছি। তাছাড়া তো আমরা সবই খুলে দিয়েছি। বাসে কিন্তু একটা সামাজিক দূরত্ব মেনটেন করে কেউ বাসে বসছে না, সেখানে কিন্তু বাচ্চারাও যাচ্ছে, বয়স্করাও যাচ্ছে। তাহলে আমরা সেটা কেন করছি না? আমরা অর্থনৈতিক চাকা ঘোরাতে যাচ্ছি। আপনার পয়েন্টটা হচ্ছে সবকিছুই খুলে দেওয়া হয়েছে, সচল করা হয়েছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের উপরই এই বিধিনিষেধ আরোপ করে আসলে লাভটা কি? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি নিজেও যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আর এখন অধ্যাপক ডায়ান এখানে পড়াচ্ছেন, সত্যি আমি বলবো যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি অনলাইনে কার্যক্রম শুরু করতে পারে, আপনারা তো, আমি যেটা জানি যে ইনফ্যাক্ট আমাদের ব্যাচে যারা খুব ব্রিলিয়ান্ট ছিল তারাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। আমার কথা হচ্ছে যেখানে যে জিনিয়াস, স্টোর অফ জিনিয়াস, এখানে থেকে ওনারা কেন অনলাইন কার্যক্রমে যেতে পাচ্ছেন না? ওনারা কেন সময় নিচ্ছেন? এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউজিসির মাধ্যমে বিডি রেন একটা সফটওয়্যার লাইন আছে, এবং সরকার কিন্তু রিসেন্টলি সব ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষার্থীদের জন্য টেলিটকের সিম কার্ডের মাধ্যমে ইন্টারনেট দিয়েছে, বেশ কিছু প্রণোদনাও দিয়েছে। এর মধ্য দিয়েও আপনার মনে হচ্ছে যে সবাই এর বেনিফিট নিতে পারে আগামী দিনে। ডক্টর দায়ান, আপনার কাছে ফিরে আসি, যে এই যে চ্যালেঞ্জ গুলো সামনে আছে, তারপরেও আমরা যেটা একটা নতুন টার্ম আমরা আজকাল শুনছি, এটাকে আমরা বলছি নিউ নর্মাল, যে সামনের দিনের যে নতুনত্ব বা বাস্তবতা সেগুলোকে মেনে নিয়েই সামনে আগানো। এই নিউ নর্মালের মধ্যে
কিভাবে আমরা আসলে আগামী দিনে কৌশল প্রণয়ন করতে পারি, যেটিকে ডক্টর মিথিল বলছেন যে কিছু কৌশল নিয়ে আগাতে হবে, অ্যাডহক প্ল্যান আসলে আমাদের তেমন কোনো কাজে লাগবে না। আচ্ছা, নিউ নর্মাল প্রসঙ্গে যাওয়ার আগে আমি ডক্টর মিথিলের প্রসঙ্গে আরো একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে এই যে সরকার কিংবা শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে শিক্ষা সংক্রান্ত কাজে সংযুক্ত করেছে কি করেনি, এই বিষয়ে আমার মনে হয় যে আসলে এইটা আমি যদি কোনো কাজ করতে পারি এবং সেইটা যার প্রয়োজন, সেই কাজটা আসলে কার প্রয়োজন, দেশের প্রয়োজন, সেই সমস্ত বিষয়ে আমি তো নিজে থেকে আমাকে অফার করতে পারি না যে আমাকে ডাকেন কাজ করবার জন্য। তবে আমার মনে হয় যে এখানে আমরা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাজ করি, আমাদের সঙ্গে তাদের কাজের আসলে স্পষ্টত একটা ডিভিশন আছে। যে পরীক্ষাগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি, এগুলো দেখাশোনা করে প্রকৃতপক্ষে যারা তাদের সঙ্গে আমাদের পেশাগত একটা দূরত্ব আছে। সেই জায়গাটা এনসিটিভির কথা বলেন, এনসিটিভি আছে কিংবা শিক্ষা বোর্ড আছে কিংবা মিনিস্ট্রি আছে, ওই জায়গাগুলো কমপ্লিটলি দেখাশোনা করে সরকারের যে শিক্ষা ক্যাডার আছে, সেই শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা, তারা তো সেখানে আমাদেরকে যদি কখনো কোনো বিষয়ে ডাকে আমরা আমাদের মত দিতে পারি, কিন্তু যদি আমাদেরকে না ডাকে সেই বিষয়টা আমাদের কিছু করণীয় নেই। সেইটা সরকারের পলিসির ব্যাপার, যে আমাদের যে ধারণাগুলো আমরা এক জীবন কাজ করে অর্জন করেছি সেটা সরকার যদি কাজে লাগাতে চায় লাগাবে। এটা আমি বা ডক্টর মিথিল বা আপনি জামিল আহমেদ, আমাদেরকে নিয়ে কথা না, আমাদের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাবিদ দেশে আছেন, তাদের এক্সপার্টিসকে যদি সরকার কাজে লাগাতে চান মনে করেন কাজে লাগাবেন, সেটা আলাদা ব্যাপার। দ্বিতীয় যে প্রসঙ্গটা বলতে চাই, যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না দেওয়া প্রশ্নে, আসলে আমার কাছে যেটা মনে হয়, আমার ছেলে 8ম শ্রেণীর ছাত্র, জেএসসি পরীক্ষার্থী ছিল। আমি মানসিকভাবে ঠিক করেছিলাম যে করোনা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার আগে যদি সরকার স্কুল খুলে দেয় এবং এই করোনা ঝুঁকি নিয়েও যদি আমার বাচ্চাকে স্কুলে যেতে হয়, আমি এই বছর বাচ্চাকে স্কুলে পাঠাবো না, প্রয়োজনে তাকে এক বছর আমি আরো এক বছর 8ম শ্রেণীতে রেখে দেবো, সে পরের বছর পড়বে পরিস্থিতি স্বাভাবিক হলে। আমি বাবা হিসাবে সন্তানের জন্য সেই ঝুঁকি আমি নিতে চাই। এখন কথা হচ্ছে যে বাসে করে লোক যাচ্ছে, গাদাগাদি করে যাচ্ছে, মার্কেট খুলে দিয়েছে, সব জায়গায় চলছে, শিক্ষা প্রতিষ্ঠান কেন খোলে না? আমি আসলে এটাকে আলাদা করে দেখতে চাই। এই যে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু একটা ব্যাপক অর্থে অন্য কেউ তর্কের খাতিরে ব্যাপারটা যেভাবেই দেখুক না কেন, আমি এখানে একদম 100% একটা মানে অহংকার নিয়ে বলতে চাই যে এই শ্রেণীটাকে, যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদেরকে আমি অর্থনীতির চাকা যারা ঘোরাচ্ছে এই বাস্তবতায়, তাদের সঙ্গে মেলাতে চাই না। তারা দেশের ভবিষ্যৎ, তাদেরকে মিনিমাম কোনো ঝুঁকির মধ্যে আমি আসলে ফেলার পক্ষপাতী না। তো এখন ধরুন যে এইচএসসি পরীক্ষা নিয়ে কথাবার্তা হচ্ছে, তো এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে একটা ঝুঁকি কি জানেন? দেখেন, এখন যদি আমরা খুব শর্ট করে এইচএসসি পরীক্ষাটা নিয়ে নিই, এর একটা ঝুঁকি হচ্ছে 2001 সালে যারা এসএসসি পাস করেছে এবং 2003 সালে যারা এইচএসসি পাস করেছে, তাদের সময় থেকে দেশে প্রথম গ্রেডিং সিস্টেম চালু হয়। তো প্রথম ব্যাচে অত্যন্ত কম, সারা দেশে প্রথম 2001 সালের এসএসসি পরীক্ষায় মাত্র 20 জন শিক্ষার্থী এ প্লাস, মাত্র 20 জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছিল, যেটা আজকে লক্ষ লক্ষ শিক্ষার্থী এ প্লাস পাচ্ছে। তো এই প্রথম বছরে 2001 সালের এসএসসি এবং 2003 সালের এইচএসসি তে যারা অত্যন্ত খারাপ রেজাল্ট করলো এবং পরবর্তীতে গিয়ে দেখা গেল আস্তে আস্তে তারা ভালো করতে শুরু করেছে, তো সেই প্রথম ব্যাচের শিক্ষার্থী কিংবা প্রথম কয়েকটা ব্যাচের শিক্ষার্থী, তাদেরকে সরকার কিভাবে একটা রেমেডি দিবে, এইটা নিয়ে চিন্তা করতে করতে শিক্ষা মন্ত্রণালয় শেষ পর্যন্ত একটা গ্যাজেট প্রকাশ করেছিল। সেখানে বলেছিল যে ওই বছরের পরীক্ষা 2001 সালের এসএসসি এবং 3 সালের এইচএসসি পরীক্ষায় যারা 5-এর মধ্যে সিজিপিএ 5-এর মধ্যে যারা 3 পেয়েছে, তাদেরকে বর্তমানের প্রথম শ্রেণীর, মানে আগে যেটাকে প্রথম শ্রেণী বলা হতো বা ফার্স্ট ডিভিশন বলা হতো, তার মর্যাদা দেওয়া হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে গিয়ে আমি দেখেছি সরকারের ওই যে ঘোষণাটা দেওয়া হয়েছে, সেই ঘোষণাটা মানে এই ব্যবহারিক পর্যায়ে কেউ আসলে আমলে নিচ্ছে না, তাদেরকে আসলে ওই খারাপ রেজাল্ট হিসেবে দেখা হচ্ছে। এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমি এই বাস্তবতা দেখেছি যে একই সঙ্গে সেই সরকারি প্রজ্ঞাপন দিয়ে একজন শিক্ষার্থী আবেদনকারী একটা নির্দিষ্ট পদের জন্য আবেদন করছে, যে আমার ওই সরকারি ঘোষণা অনুযায়ী সেই পরীক্ষা আমার প্রথম শ্রেণী আছে বা প্রথম বিভাগ আছে, কিন্তু এখানে যখন দেখা যাচ্ছে যে একজন
5-এর মধ্যে 4, 4.5 কিংবা 5 আছে তাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ওই ছাত্রকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, এই বৈষম্যটা তৈরি হচ্ছে। তো সেই এক্সাম্পলটা সামনে রেখে আমরা যদি এই বাস্তবতায় এখন আমরা এইচএসসি পরীক্ষাটাকে শর্ট করে নেওয়ার চিন্তা করি এবং এইটা বলেন যে এজ এন অ্যাক্ট অফ গড, এই যে গজব আমাদের উপর নেমে এসে, গজবই বললাম, আমাদের উপর যে এই করোনা প্যান্ডেমিকের যে দুঃস্বপ্ন আমাদের উপর চেপে বসেছে, এর ফলে এই যে এই বছর কিংবা তার পরের বছর যে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পরীক্ষা দিয়ে পাস করে যাবে, এরা পরবর্তীতে গিয়ে বৈষম্যের শিকার হবে। সে কারণে আমি মনে করি একটা সংক্ষিপ্ত সিলেবাস, কেউ বলছে অটো পাস, কেউ বলছে অল্প মার্কস এর মধ্যে পরীক্ষা, এগুলো একটা ইম্প্যাক্ট তাদের পরবর্তী লাইফে পড়তে পারে, তাদের উপর পড়বে, তাদের উপর ইন ফিউচার পড়বে। সেই জন্য আমি বলি, দেখুন যে 1971 সালে আমরা অনেক ছোট কিংবা আমাদের অনেকের জন্ম হয়নি, কিন্তু 1971 সালেও কিন্তু পুরোটা বছর স্কুল বন্ধ ছিল, কলেজ বন্ধ ছিল, এবং সেই সময় কিন্তু অটো পাস দেওয়া হয়েছিল। কিন্তু তড়িঘড়ি করে ওইরকম কোনো আয়োজন করার সুযোগও তখন ছিল না। তো সেই জন্য আমি মনে করি যে সময়টা যদি আমাদের একটু বেশি লাগেও, আমাদের অপেক্ষা করে একটা সেফ একটা পরিবেশের মধ্যে আমাদের যে মূল্যবান শিক্ষার্থীরা আছে, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, তাদেরকে একটা নিরাপদ পরিবেশের মধ্যে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে এবং যথাযথ ফল যেন তারা অর্জন করতে পারে, তারা তাদের স্বপ্নের পথে, বাংলাদেশের সমৃদ্ধির পথে যেন তারা এগিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য তাদের একটা নিরাপদ পথই দেখাতে হবে। নিরাপদ একটা প্রত্যাশা অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো অ্যানালিসিস আপনি তুলে ধরলেন ডক্টর দায়ন। বিশেষ করে যে আমার মতে খুবই গুরুত্বপূর্ণ যে লং টার্ম এই এফেক্টটা কি, একটা প্রভাব আগামী দিনে, যেটা আপনি প্র্যাকটিক্যাল একটা বাস্তবতা উল্লেখ করেছেন 2001-3 সালের পরীক্ষার্থীদের সেই সময়কালে। এবং আমার স্পষ্ট মনে আছে, আপনাদেরও মনে থাকবার কথা হয়তো, 1988 এবং 90 সালেও এসএসসি এবং এইচএসসি তে প্রচন্ড কড়াকড়ি একটা শিক্ষা ব্যবস্থার কারণে বাংলাদেশে 20 থেকে 30% মধ্যে পাশ করেছিল। একটা এখনকার মতো 70-80% কিন্তু পাশ করেনি সেই সময়, আপনার খেয়াল আছে? তো এই যে ওই সময়ের কথাও ধরা হয় যে প্রচুর মানুষ, আমাদের ব্যাচের অনেকেই সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পেয়েছে, ফার্স্ট ডিভিশন স্টার মার্কস খুব কম ছেলে মেয়ে পেয়েছিল। বাস্তবতাগুলো আছে। ডক্টর তৌফিক, আমরা যেহেতু অনুষ্ঠানের কিছুটা শেষের দিকে, আর 10-15 মিনিট আমরা কথা বলবো, একটা আগামী দিনের একটা ওয়ে আউট, আমরা বলি ওয়ে ফরওয়ার্ড, বা মিস্টার জামিল আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা আমি 1 মিনিটে শেষ করে তারপরে আপনি পর্যাপ্ত সময় দিন ডক্টর তৌফিককে। আপনি আমাকে নিউ নরমাল সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, সেটা আমার বলা হয়নি। তো নিউ নরমালের যে ধারণাটা, আসলে এই ধারণাটা এই 6 মাস পার হওয়ার পরে, এই করোনা প্যান্ডেমিকের 6 মাস পার হওয়ার পরে, এটা আমার কাছে আর খুব গুরুত্বপূর্ণ কথা মনে হয় না। আমরা করোনা যখন শুরু হয় তখন যে বাস্তবতা দেখেছিলাম, মানুষের মধ্যে যে অনুশোচনা দেখেছিলাম, যে রিয়েলাইজেশন দেখেছিলাম, আজকের দিনে দেখেন যে করোনার পূর্বকালে আমরা যেমন ছিলাম, আমরা ঠিক একই জায়গায় ঘুরে দাঁড়িয়েছি। তো সুতরাং নিউ নরমালের যে স্বপ্ন আমাদের মধ্যে তৈরি হয়েছিল, সেই নিউ নরমাল বলতে আমাদের জীবনে আসলে কিছু আসবে না, পৃথিবীতে কিছু আসবে না, পৃথিবী যেখানে ছিল সেখানেই আসলে থেকে যাবে, নিউ নরমাল বলে কিছু থাকবে না। এক্স্যাক্টলি। আমি একটা ছোট প্রসঙ্গ তুলে ধরি, দুজনই বলবেন সেক্ষেত্রে। বিশেষ করে আমরা যখন এই বিষয়ে কথা বলছি, আপনারা দুজনই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা, আপনাদের অনেক স্টুডেন্ট, ডক্টর তৌফিক আপনার যেমন আছে, ডক্টর দায়ান আপনারও আছে, আমরা প্রায় ইন্টারভিউ বোর্ডে, আমি শিক্ষা ব্যবস্থার যে বর্তমান কিছু ত্রুটি বিচ্যুতি বলেন বা বাস্তবতা, সেগুলির প্রেক্ষিতে বলছি, যে আমি অনেকগুলো ইন্টারভিউ বোর্ডে থেকে দেখতে পেয়েছি অনেক সময় ছাত্রছাত্রীরা শুদ্ধ সুন্দর বাংলায় কথা বলতে পারে না। ডক্টর দায়ানের সাবজেক্ট এটি, আমি জানি। আমরা বাংলা আমাদের মাতৃভাষা হওয়ার পরেও আমরা সেই বিষয়টার গুরুত্ব কম দিই। ইংরেজির ক্ষেত্রে একটা বড় দুর্বলতা আছে, যে কারণে যেই সাবজেক্টই পড়ুক না কেন, চাকরির বাজারে এসে ভাষাগত দুর্বলতার কারণে অনেকেই ভালো করতে পারছে না। বিশেষ করে আমি এর আগে চাকরির সূত্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির পরিচালক ছিলাম, কেয়ারেরও পরিচালক ছিলাম অনেক বছর। আমি অনেকগুলো অভিজ্ঞতা থেকে এটা বলছি, আপনাদের অভিজ্ঞতাগুলো আমার চেয়ে বেশি। কিন্তু একই সাথে আমার সামাজিক গণমাধ্যমে ফেসবুকে দেখি অনেকেই, যেটাকে আমরা ইংরেজিতে মিন করি প্রিটেন্স টু বি স্মার্ট, মানে নিজেরা হয়তো অতটা ভালো ভাষা বাংলা ইংরেজি না জেনেও সামাজিক গণমাধ্যমে একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছে ভুল বাংলায়, ভুল তথ্য দিয়ে, বা অন্য আরেকজনকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে।
এটা কি বর্তমান বাস্তবতায় মিডিয়ার আর সামাজিক গণমাধ্যমের একটা বিস্তারের কারণে আমরা নিজেদেরকে কতটুকু আসলে পরিশীলিত করে গণমাধ্যমের সামনে আনতে পারছি? আমরা লাস্টে এসে একটু বলবো যে এটা তরুণ প্রজন্মের জন্য যেমন সত্য, অন্য পেশাজীবীদের জন্য সত্য। আমরা অনেক সময় ভেরিফাই না করে একটা ইনফরমেশন পোস্ট করে দিলাম দেশের সম্পর্কে, একটা ব্যক্তির সম্পর্কে, সেটি কতটা আমাদের কান্ট্রির পার্সোনাল প্রফেশনাল ইমেজকে নষ্ট করতে পারে, বা কতটা সতর্ক থাকা উচিত ডক্টর তৌফিক? আমরা ডক্টর তৌফিক, আপনার সংযোগটি আমি জানি না আমাদের সাথে আপনি আছেন কিনা। ডক্টর তৌফিক আমাকে শুনতে পেয়েছেন? আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমি ডক্টর দায়ান আপনাকে আমি বলি যে এই যে একটু আগে যে প্রসঙ্গটি আমি বললাম, এটা আপনি যদি একটু আগে বলেন যে তরুণ প্রজন্ম। আমি শুনতে পাইনি, আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, আপনি যদি আরেকবার বলেন। আমি বলেছি যে আমরা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে দেখেছি যে ভাষাগত দুর্বলতা, বাংলা শুদ্ধ সুন্দর করে বলতে না পারা, ইংরেজি ভালো করে বলতে না পারার কারণে অনেকেই পেশাগত ভাবে ভালো জায়গায় যেতে পারছে না, ভালো সাবজেক্টে পড়াশোনা করেও। কিন্তু একই সাথে আমরা দেখি সামাজিক গণমাধ্যমে, ফেসবুকে অনেকে বা অন্য মাধ্যমে একটা পোস্ট দিয়ে দিচ্ছে ভুল বাংলায়, ভুল ইংরেজিতে, বা বিভিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করছে। এই বিভিন্ন সামগ্রিক এই বাস্তবতাটিকে আপনি কিভাবে দেখেন? যে তরুণ প্রজন্মের জন্য আপনার অ্যাডভাইস কি করে তারা সামনে আগাতে পারে? এখানে দুটি ব্যাপার আছে জামিল আহমেদ। একটা হচ্ছে ভাষা, সেটা মাতৃভাষা হোক কিংবা আন্তর্জাতিক ভাষা হোক, যে কোনো ভাষা শুদ্ধ সুন্দর করে ব্যবহার করবার যে প্রয়োজন, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই, সেটা করতেই হবে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে তার ঠিক উল্টো, সেটা হচ্ছে যে ভাষা ব্যবহারের ক্ষেত্রে মানুষের যে স্বাভাবিক আবেগ, তার কিংবা তার যে স্বতঃস্ফূর্ততা, মানে একটা মানুষ তার ভাষা বোধ যেটাকে আমরা বলি, তার যে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স যেটা আছে, এইটাকে ব্যবহার করার ক্ষেত্রে তার মধ্যে যে স্পন্টিনিটি, এইটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। তো একজন মানুষ তার দৈনন্দিন প্রয়োজনে যেই ভাষাটাকে স্বতঃস্ফূর্ত ভাবে ব্যবহার করতে পারে, সেইটাই তার প্রকৃত ভাষা। এখন আমরা যে শুদ্ধ ভাষার কথা বলি, শুদ্ধ ভাষাটা যে কোনো বিবেচনায় একটা মানুষের উপর একটা আরোপিত ভাষা। এটা আপনি ইংরেজির কথা বলুন কিংবা বাংলার কথা বলুন, এটা মানুষের উপর একটা আরোপিত ভাষা। যেমন ধরুন, পিটার ট্রাজিল বলে একজন তাত্ত্বিক মানে একজন লিঙ্গুইস্ট, তিনি একজন ব্রিটিশ লিঙ্গুইস্ট। তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, ভাষার যে কোনো রূপই হচ্ছে উপভাষা। দেখুন, খেয়াল করে, এই যে বাংলা শুদ্ধ ভাষার কথা আমরা বলি, যখন আমাদের বাংলা ভাষার একটা মান রূপ তৈরি করা হলো, সেই ঔপনিবেশিক আমলের শুরুর দিকে যখন একটা মান রূপ আমাদের জন্য তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, তখন কি করা হলো, কলকাতার আশপাশে যে সমস্ত এলাকা আছে, তারা বাংলা ভাষার যেই রূপটা দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করে, সেই রূপটাকে স্ট্যান্ডার্ড ধরে আমাদের জন্য মান ভাষা তৈরি করা হয়েছে। এখন ধরুন, কথার কথা, তৎকালে যদি বাংলাদেশের নোয়াখালী অঞ্চলে রাজধানী শহর থাকতো, কিংবা ক্ষমতার যে মূল কাঠামোটা, সেটা যদি নোয়াখালী কেন্দ্রিক হতো, তবে হয়তো আমাদেরকে নোয়াখালীর আঞ্চলিক ভাষাটাকে মান ভাষা ধরে আমাদেরকে বাংলা ভাষার যে যাবতীয় কাজ সেটা করতে হতো। কিন্তু যে কোনো ভাবেই যে ভাষাটা আমাদের উপর চেপেছে, আমরা সেটাকে বাংলা সেই রূপটাকে আমরা মান রূপে গ্রহণ করেছি। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে এই যে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, এই নিয়েও অনেক ঐতিহাসিক বিরোধের ব্যাপার অজানা নয়, সেগুলো নিয়ে আজও নানা রকম ঝামেলা, ভাষা ব্যবহার নিয়ে আমাদের মধ্যে ঝামেলা আছে। তো বর্তমান বাস্তবতায় আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশে আমরা সেই ভারতীয় বাংলার যে রূপ, সেটাকে পাশ কাটিয়ে আমরা আমাদের মতো করে আলাদা একটা রূপ আসলে আমরা তৈরি করে নিতে আমরা সক্ষম হয়েছি। তো সেই রূপটা ব্যবহারের ক্ষেত্রে আসলে ওই যে স্বতঃস্ফূর্ততার কথা বললাম, স্পন্টেনিটির কথা, এবং সেই স্পন্টেনিটি, ধরুন যে চট্টগ্রামের একজন মানুষ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতে সে আসলে স্বতঃস্ফূর্ত, তাই বলে যে জাতীয় পর্যায়ে যখন সে কাজকর্ম করবে, শিক্ষা কিংবা জাতীয় গণমাধ্যমে যখন সে কাজ করবে, তখন সে
তার স্বতঃস্ফূর্ত ভাষায় কথা বলবে, এটা আমরা আশা করি না, কোনোভাবেই করি না। সেক্ষেত্রে ইভেন আমার তো মনে হয় আরোপিত হোক না কেন, চট্টগ্রামের, আপনি চট্টগ্রাম বা নোয়াখালীর কথা বললেন, সেই জেলার লোকও জাতীয় গণমাধ্যমে তার জেলার ভাষায় খবর শুনতে চায় না আমার ধারণা। এক্স্যাক্টলি আমি সেই দিকে যাচ্ছি। তো এখন শেষ পর্যন্ত ধরুন যে এই বাংলাদেশের কথা যদি বলুন, যে বাংলাদেশে অনেকগুলো উপভাষিক অঞ্চল আছে, অনেকগুলো ডাইলেকটিক রিজিয়ন আছে, অন্তত 6টা। এই যে 6টা ডাইলেকটিক রিজিয়ন আছে, এই রিজিয়নে এক একটা জায়গায় যে এক একটা ডাইলেক্ট আছে, সেইটা কিন্তু আসলে আপনি যেটা বললেন যে চট্টগ্রাম কিংবা নোয়াখালী, তারাও চায় না যে টেলিভিশনে নোয়াখালীর ভাষায় খবর পড়া হোক, তারা চায় একটা মান ভাষায় খবর পড়া হোক। তো এই মান ভাষার যে সুবিধা, এই সুবিধাটা হচ্ছে এই সব অঞ্চলের মানুষের যে ভাষা প্রসঙ্গ আছে, যে ভাষা বোধ আছে, এইটাকে আসলে খুব চমৎকার ভাবে কানেক্ট করে দিতে পারে। তো এই কানেকশনের এই প্রয়োজনেই আমরা চাই আমাদের যে মান ভাষা, এটার ব্যবহারটা সর্বত্র হোক। তো সেই দাবি থেকে, এই প্রয়োজন থেকে, এটা অবশ্যই প্রয়োজন যে আমাদের যে চাকরি প্রার্থী বলুন কিংবা আমাদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলুন, তারা বাংলা ব্যবহারের ক্ষেত্রে কিংবা বিদেশি ভাষা হিসেবে ইংরেজি ব্যবহারের ক্ষেত্রে যেই ভাষাই তারা তাদের যোগাযোগের কাজটা করুক না কেন, সেই ভাষার যে প্রমিত ব্যবহার, এই প্রমিত ব্যবহারে তারা অভ্যস্ত হবে। এইটাতে আসলে জোর না দিয়ে কোনো উপায় নেই। এটা না দিলে আসলে আমাদের সত্যিকারের শিক্ষিত জনগোষ্ঠী আমরা পাবো না। এই হচ্ছে বাস্তবতা। একটা ছোট্ট তথ্য যোগ করে আমি ডক্টর তৌফিক আপনার কাছে যাচ্ছি। আমরা অনেকদিন বাংলাদেশ বেতারে ইংলিশ ফর টুডে নামে একটা অনুষ্ঠান পরিচালনা করতাম, ছাত্রছাত্রীদেরকে ইংরেজি শেখানোর অনুষ্ঠান হিসেবে, যেটা এখনো চলছে। আমরা চেষ্টা করেছি যথেষ্ট ভাবে, কিন্তু সেটি যেমন একটা সাকসেস স্টোরি, ভালো একটা উদ্যোগ ছিল, পাশাপাশি এখন অনেক এফএম রেডিও স্টেশন গুলো আমরা যখন শুনি গাড়িতে কিংবা টেলিফোনে, এফএম রেডিও গুলো বাংলা বা ইংরেজিকে এমন ভাবে মিশিয়ে বলা হয়, যেটাকে অনেকে আজকাল বাংলিশও বলেন, এটিও বেশ শ্রুতিকটু। মানে হয় আমি পুরো বাংলায় কথা বলবো, না হলে ইংরেজিতে বলবো, দুটোকে মিশিয়ে এটিও আসলে বাংলাদেশের, যেটা ডক্টর দায়েন বলছেন, যেটা মান ভাষা না, যেটি আমরা মাঝে মাঝে এফএম রেডিও গুলোতে শুনেছি। আপনার এই ক্ষেত্রে নিশ্চয়ই অবজারভেশন আছে ডক্টর তৌফিক। আমরা আসলে শুদ্ধ বাংলায় কথা বলার সুযোগ এবং শেখার সুযোগ, যে অপরচুনিটি আপনি বলেন, আমরা বাংলাদেশের কয়টা টিভিতে সেটা আছে বলেন? আপনি নিজেও একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব, আপনি জানেন যে আমাদের চ্যানেলগুলা খোলার আগে, আমাদের চ্যানেল যদি ক্লিয়ার না আসে, ইন্ডিয়ান চ্যানেলগুলা আরো বেশি ক্লিয়ার আসে। একটা বাচ্চা ভালো বাংলা শেখার আগে সে শেখে হিন্দি। কই বাংলাদেশের কোনো চ্যানেল তো ইন্ডিয়াতে সে অ্যাক্সেস নাই, আমরা কেন সে অ্যাক্সেস দিয়ে রেখেছি? আমরা যদি এত বাংলা ভাষার ভালোবাসার প্রতীক থেকে থাকে, তাহলে কেন আমরা সরকারি পর্যায়ে সেটা করছি না? এবং এই চ্যানেলগুলাতে আমরা সেটা ম্যান্ডেটরি করতে পারি, বাংলা শুদ্ধ বাংলায় প্রচারের শেখার সুযোগ করে দিতে পারি। সেটা হচ্ছে, আমরা বিটিভিতে দেখেছি মাঝে মাঝে যে বিতর্ক হয়, সেটা শুধু বিটিভিতে হবে কেন, সবগুলা চ্যানেলই হতে পারে। আমরা যদি আমরা যদি সবগুলা চ্যানেলকে ফর্মুলেশন দিয়ে দিতে পারি, এটা হবে এটা হবে না, তাহলে আমরা বাংলার কথাটা কেন বলে দিচ্ছি না? এই বাংলা নাটকে কেন বাংলিশ হচ্ছে, বাংলা নাটকে কেন হিন্দি ডায়লগ হচ্ছে? আমরা সেই ক্ষেত্রে কেন একটা নীতিমালা প্রণয়ন করছি না? প্রয়োজন বাংলাকে আরো জনপ্রিয় করবার ক্ষেত্রে। আমাদের বাংলা বিভাগের অধ্যাপক আছেন, যিনি ভাষা নিয়ে বলেছেন, স্বভাবতই ওনার দখল আমার চেয়ে অনেক অনেক বেশি, আমি সে বিষয়ে কথা বলতে চাই না। তবে আমি এটা বলতে চাই, অবশ্যই আমাদের একটা নীতিমালা প্রয়োজন। আমরা যেহেতু এখন বাংলার প্রতি, যখন 21শে ফেব্রুয়ারি চলে আসে, আমরা বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসা উপরে ওঠে। বাকি সময়টা আমরা কি করি? আপনি দেখেন একটা টিভি প্রোগ্রামে 24 আউট অফ 24 আওয়ার্স কতটা সময় একটা বাচ্চার জন্য প্রোগ্রাম আছে আপনি বলেন? আমি শেষের দিকে ডক্টর তৌফিক, আমি একটা তথ্য যোগ করতে চাই। আপনি যখন 21শে ফেব্রুয়ারির কথা তুলেছেন, আমাদের দেশের একজন সাংবাদিক, উনি আমার সাথে কথা বলছিলেন, 21শে ফেব্রুয়ারিতেও অনেকে খালি পায়ে যে প্রভাত ফেরিতে যায়, তখন যে ফুলের তোড়াটা নিয়ে যায়, সেখানেও অনেক সময় শ্রদ্ধাঞ্জলি বানানটি এখনো ভুল থাকে, বিশেষ করে শ্রদ্ধাঞ্জলি বানানের ক্ষেত্রে। তারপরে বা যে বাংলা লিখে আমরা ফুলের তোড়া নিয়ে যাই, শুধু খালি পায়ে প্রভাত ফেরি কিন্তু যথেষ্ট নয়। বাংলা শুদ্ধ করে বলতে পারা, বাংলার প্রচার, বাংলার ব্যবহার, আমরা বিভিন্ন সাইনবোর্ডেও এখনো
ইংরেজি দেখতে পাই বেশি, মানে অনেকগুলো দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন আছে রাষ্ট্রীয় পর্যায়ে। জি, এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, অধ্যাপক দায়েন উনি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওনাদের যে কথা বলার যতটুকু স্বাধীনতা আছে, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে কিন্তু সেই স্বাধীনতাও নাই। ওনারা কিন্তু অনেক বিষয়ে চাইলে কথা বলতে পারেন, এবং অতীতে অনেক ইতিহাস আছে সরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রাইসিসে কথা বলেছে, মুভমেন্ট করেছে। এখন ওনারা কথা বলার ক্ষেত্রে উনি যে কথাটা বলেছেন ডাকলে যাবেন, পৃথিবীর সব দেশ, উনি অনেক দেশে ঘুরেছেন, নীতি প্রণয়ন আইন প্রণয়ন হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই এখানে কন্ট্রিবিউট করেন, এবং প্রত্যেকটা মিনিস্ট্রিতে যে উপদেশ মন্ডলী থাকেন সেখানে বোদ্ধারাই থাকেন, যে যে বিষয়ে বোদ্ধা সেই বিষয়ে উপদেশ দিয়ে থাকেন। আমার কথা হচ্ছে যে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ হলে না না না, আমি দায়েনের কথা, আমি ব্যক্তিগতভাবে দায়েনকে ইয়ে করতে চাই না, উনি যথার্থই বলেছেন, ডাকলে উনি ব্যক্তিগতভাবে ওনার স্পেসটা রেখে ডাকলেই বলবেন। সত্যি আমি এই কথাটা কিন্তু শুধু অধ্যাপক দায়েনকে বলছি না, আমার কথা হচ্ছে যেখানে অধ্যাপক দায়েন নিজেও অনেক দেশে গিয়েছেন, আপনি অনেক দেশে ঘুরেছেন, প্রত্যেকটা জায়গায় যেটা আমরা সুশাসনের কথা বলছি, আমরা উন্নয়নের কথা বলছি, যদি সুশাসন আর উন্নয়ন থেকে থাকে তাহলে আমরা বোদ্ধাদের কেন কাজে লাগাচ্ছি না? অধ্যাপক দায়েন বাংলার ক্ষেত্রে এবং বাংলা এবং ভাষার ক্ষেত্রে আমি অধ্যাপক দায়েনের উপরের বোদ্ধার কাছে যাচ্ছি না। ইভেন আমি যতটুকু জানি অধ্যাপক দায়েনও যদি অনেক জায়গায় উপদেশ দেন, সেক্ষেত্রে অনেক এখন যে এক্সিস্টিং পরিস্থিতি আছে সেটারও অনেক উন্নয়ন ঘটবে। আর আমি আমার লিমিটেশনটা এই জন্য বলছি কেন বলছি যে দেখেন, আমরা ততক্ষণই বিশ্ববিদ্যালয় থেকে আমরা বেতন পাবো যতক্ষণ আমরা ছাত্রছাত্রী পড়াবো, সেটা কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি দেখেছেন, আপনি দেখেন টিভি চ্যানেলে অনেক কলেজ শিক্ষক রাস্তায় ফল বিক্রি করছে, এই শিক্ষকতা আছে, এটা কিন্তু আমার বিবেককে নাড়া দেয়, এটা কিন্তু আমার মনে হয় অধ্যাপক দায়েনকেও নাড়া দেয়। একজন শিক্ষকের পরিণতি যদি এই হয় যে আমরা একেবারে একদমই শেষের দিকে খুব সংক্ষেপে আমি দুজনের কাছ থেকে একটু ক্লোজিং 1 মিনিট শুনতে চাই। ডক্টর দায়েন, আজকে যে আলোচনা হলো, আপনার অনেক ছাত্রছাত্রী দেশে এবং দেশের বাইরে আছে, বা সামগ্রিকভাবে ক্লোজিং রিমার্কস হিসেবে যদি আপনি কিছু বলেন। সর্বশেষ যে প্রসঙ্গটা এলো এখানে একদমই সংক্ষেপে যেটা বলি, 19 শতকের মধ্যভাগে কলকাতায় একটি বই লেখা হয়েছিল, বইটির নাম কলিকাতা কমলালয়, লিখেছিলেন কালীপ্রসন্ন সিংহ। সেই বইতে সমকালীন কলকাতার যে পুস্তক রচনার যে ভাষা, সেই ভাষাটাকে অগ্রাহ্য করে একদমই সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষাটা ব্যবহার করে সেই বই লেখা হয়েছিল। তো কেন লেখা হলো? তখনকার দিনে সেই ভাষা নিয়ে ব্যাপক রঙ্গব্যঙ্গ নিন্দাবান উঠেছিল। তো সেখানে মূল উদ্দেশ্য ছিল আমোদ সৃষ্টি করা। আজকের দিনে আমাদের FM রেডিও টেলিভিশন কিংবা বিভিন্ন নাটক সিনেমাতে আপনি যে বাংলিশের কথা বলেছেন, এই ভাষাটা কেন তৈরি করা হচ্ছে? আসলে দর্শক শ্রোতাকে আমোদ দেওয়ার জন্য, এমিউজমেন্ট। এই যে আমোদ কিংবা এমিউজমেন্টের ব্যাপারটা আছে, এইটা আমাদের বলতে দ্বিধা নেই। এইটা আসছে মানুষকে যে শুদ্ধ সুন্দর উপায়ে বিনোদন দেবার যে ব্যর্থতা, এই ব্যর্থতার কারণে একটা বিকল্প পথে বিকৃত আমোদ দেবার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য ভাষার এই বিকৃতিটা ঘটছে, যার নাম হয়েছে বাংলিশ। এটাকে আসলে কোনোভাবে গ্রহণ করা যায় না, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। হ্যাঁ, আপনার কথাটা শেষ করুন, তারপর আমি এইটুকু বলে আজকের এই অনুষ্ঠান যারা শুনেছেন, আপনি আমার ছাত্রছাত্রীদের কথা বলেছেন, আমার ছাত্রছাত্রী বন্ধু সহকর্মী শুভানুধ্যায়ী যারা এই অনুষ্ঠান শুনেছেন, তাদের সবার কাছে একটাই আমার নিবেদন থাকবে যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলি, আমরা আমাদের ভাষার কথা বলি, আমরা আমাদের সাহিত্য সংস্কৃতি যা কিছুরই কথা বলি না কেন, যে সংস্কৃতির উপর আমরা টিকে আছি, এই সংস্কৃতিকে আসলে পৃষ্ঠপোষকতা করা, রক্ষণাবেক্ষণ করা, পরিপোষণ করা, এর দায়িত্ব আমাদের। আমরা যে যেখানে আছি সেখান থেকে যদি এই কাজ আমরা করি, তবে আমাদের সংস্কৃতি রক্ষা পাবে। এই দায়িত্ব পালন করুন। খুব সংক্ষেপে দুটি লাইন যদি ডক্টর তৌফিক আপনি বলেন, আমরা শেষ করব অনুষ্ঠানটি। না, আমি আসলে সময় নিচ্ছি না। আমি পরিশেষে অধ্যাপক দায়েনকে ধন্যবাদ দিতে চাই। ব্যক্তিগতভাবে উনি আমার একজন পছন্দের মানুষ, জামিল আহমেদ আপনি নিজেও আমার একজন পছন্দের মানুষ। বাট আসলে নিজের দায়বদ্ধতা থেকেই বলা, যতদিন পর্যন্ত অর্থনৈতিক মুক্তি না মিলবে ততদিন পর্যন্ত কিন্তু সামাজিক শান্তি আসবে না। আপনি শিক্ষকতা, শিক্ষক, আমরা মুখে বলছি সম্মানিত একটা পেশা। এখন আমি বলবো যে সম্মানিত পেশা যা সরকারি বিশ্ববিদ্যালয়ে, সরকারি কলেজে, সরকারি স্কুলে আছেন, তাদের কিন্তু বেতন এবং অর্থনৈতিক
ব্যাপারটা চিন্তা না আমরা করলে হয়। শেষ করব। আপনি দেখেন আমি পরিশেষে যেটা বলবো যে প্রণোদনা দেওয়া হচ্ছে গার্মেন্টস সেক্টরে, প্রণোদনা দেওয়া হচ্ছে অন্য সেক্টরে। আমি চাই, আমি কোনো রাস্তায় কোনো শিক্ষককে দেখতে যাই না শিক্ষা পেশার সাথে জড়িত যারা, তাদেরকে সম্মানের সাথে, শিক্ষা পেশা সম্মানের সাথে রাখতে হবে। এটাই আমার অবশ্যই। ধন্যবাদ ডক্টর তৌফিকুল ইসলাম এবং অধ্যাপক ডক্টর আবু দায়েন দুজনকেই আজকের এই আলোচনায় এসে আমাদের সাথে সংযুক্ত হবার জন্য, এবং দর্শক যারা এতক্ষণ ছিলেন সময় সংলাপের সাথে বিভিন্ন মাধ্যম থেকে সংযুক্ত হয়েছিলেন, তাদেরকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।